প্রফেসর উজান চৌধুরী। পর্ব ১। ৩৪ বছরের প্রফেসর উজান চৌধুরী কিনা বিয়ে করল ১৭ বছরের একটা বাচ্চা মেয়েকে। পৃথিবীতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে শেষে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে হলো? ভরা বিয়ের আসরের কথাগুলো বেশি আসতে উজানের চোয়াল শক্ত হয়ে উঠল। কটমট দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বড় ভাই আরিয়ান চৌধুরীর দিকে। আরিয়ান ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে দ্রুত সেখান থেকে সরে গেল। কারণ সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে উজানের রাগ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। উজান একবার নিজের বাবা আরিফুল চৌধুরীর দিকে তাকায়, তো আরেকবার আরিয়ানের চলে যাওয়ার দিকে তাকায়। মাথার ভেতরে যেন আগুন জ্বলছে তার। গত ৭-৮ বছর ধরে মানুষটাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু উজান বিয়ে শব্দটাই সহ্য করতে পারত না। এক পর্যায়ে সে দেশ ছেড়ে ইউএসএ চলে যায়, আর তারপর সেখানে নিজের কেরিয়ার গড়ে তোলে। বর্তমানে সে আমেরিকার নামকরা এক বিশ্ববিদ্যালয়ে সম্মানিত প্রফেসর। নিজের জগৎ, নিজের নিয়ম, নিজের স্বাধীনতা নিয়ে বেশ ভালোই ছিল। গতকাল হঠাৎ শুনল তার বাবা আরিফুল চৌধুরীর অবস্থা নাকি খুবই গুরুতর। খবরটা শোনার পর আর এক মুহূর্তও দেরি করেনি উজান। দীর্ঘ ৬ বছর পর নিজের জন্মভূমিতে পা রাখে সে, কিন্তু দেশে ফিরতেই বুঝলো এখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। অসুস্থ বাবাকে সামনে এনে আবেগ দেখিয়ে এক প্রকার ব্ল্যাকমেইল করে আরিফুল চৌধুরী আর আরিয়ান তাকে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। উজান চায়নি বিয়ে করতে, কিন্তু বাবার হুইল চেয়ারের বসা অসহায় মুখটা দেখে না বলার সাহস হয়নি তার। কে জানতো সেই অসুস্থতাও ছিল সাজানো নাটক। হঠাৎ কানের পাশে ফুল ভলিউমে বেজে উঠল হুল্লা 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 তু হেই মেরি ফ্যান্টাসি। উজান বিরক্ত হয়ে পেছনে ফিরতেই থমকে গেল। চোখ দুটো প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কারণ সে মানুষটা কিছুক্ষণ আগে হুইল চেয়ারে আত্মরা রোগীর মতো বসেছিল, সেই আরিফুল চৌধুরী এখন নিজের বড় ছেলে আরিয়ানের সাথে কোমর দুলিয়ে হুল্লা হুল্লা গানে ওড়াদোড়া নাচছে। শুধু নাচই না, মাঝে মাঝে হাত তুলে স্টেপও দিচ্ছে। আরিয়ান তো হাসতে হাসতে শেষ। উজান ভাবছে সে কি সত্যিই বাস্তবে আছে নাকি কোনো স্বপ্নে। তার কপালের রগ ফুলে উঠল। এতক্ষণে বুঝতে আর বাকি রইল না এই পুরো নাটকটাই তাকে বিয়ে করানোর জন্য সাজানো হয়েছিল। উজান ধীরে ধীরে চোখ বন্ধ করলো, গভীর একটা শ্বাস নিল এবং দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, মির্জাপুরের বংশগুলো মনে তাহলে এই ছিল যে উজান চৌধুরী সবাইকে মুরগি বানিয়ে বেড়ায়, আজ তাকে আস্ত মুরগি বানিয়ে ছাড়লো। আরিফুল চৌধুরী নাচের তালে তালে হেসে হেসে উজানের দিকে এগিয়ে এলেন। চারপাশে বিয়ের আনন্দ, ডাকঢোলের শব্দ, মানুষের হইচই সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে উৎসবের ঢেউয়ে ভেসে যাচ্ছে। সেই ভিড়ের মাঝেও আরিফুল চৌধুরীর মুখে এক অদ্ভুত শিশু সুলভ উচ্ছ্বাস। তিনি উজানের সামনে এসে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, বাপ আই ৩ বাপ বেটা মিলে ডান্স করি। উজান কিছুক্ষণ তাকিয়ে রইল। সে ভ্রু কুঁচকে তাকালো। লাইক সিরিয়াসলি ড্যাড, তুমি আদৌ আমার বাপ তো? এই কথার আশেপাশে কয়েকজন হালকা হেসে উঠলেও আরিফুল চৌধুরী তিনি যেন কথাটাকে একেবারেই সিরিয়াসলি নিলেন না, উল্টো আরো মজা পেয়ে গেলেন। হেসে কাঁধ ঝাঁকিয়ে বললেন, যদি তুই ১ মাসের মধ্যে আমাকে নাতি নাতনি হওয়ার সুখবর দিতে পারিস তাহলে আমি তোর বাপ, নয়তো চাচা ডাকবি। উজানের চোখ মুহূর্তে কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে, আজ থেকে তোমায় আমি চাচাই ডাকবো, তবু এই বিয়ে মানব না। আরিফুল চৌধুরী এবার নাচ থামিয়ে উজানের দিকে একটু ঝুঁকে এসে শান্ত গলায় বললেন, যার সাথে বিয়ে দিয়েছি সেই তোকে বুঝিয়ে দেবে এই বিয়ে মানবি নাকি মানবি না। এই কথা বলে তিনি আবার গানের তালে তালে নাচতে নাচতে ভিড়ের মাঝে মিশে গেলেন, যেন উজানের প্রতিক্রিয়া তার কিছুই যায় আসে না। উজান এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে সরে গিয়ে এক পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ল। চোখে মুখে বিরক্তির চাপ, মনের ভেতর অস্থির জ্বর। সে বিশ্বাসই করতে পারছিল না নিজের বাবাই তার সঙ্গে এমন সিদ্ধান্ত নিয়ে দাঁড়াতে পারে। বিয়ের এই আয়োজনটা তার কাছে এখন উৎসব না, বরং এক ধরনের বন্দিত্ব মনে হচ্ছে। যাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাকেই তার জীবনে জোর করে জুড়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করছিল একা একা চলে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তাই গাল ফুলিয়ে সেখানে বসে রইল। প্রায় ৪ ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে সবাই বউকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল।
গাড়ির কনভয় ধীরে ধীরে চলতে শুরু করলো আর উজানও নীরব। অস্থির মন নিয়ে সেই যাত্রার অংশ হয়ে গেল একটা নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, তার স্ত্রী তুবা, উজানের ছোট চাচার ছেলে ইফরাত, সে আবার তার বেস্ট ফ্রেন্ড আর মেহের। সে হচ্ছে উজানের শালিকা, যাকে স্পষ্ট জোর করে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ শার্ট খুলতে খুলতে এগিয়ে আসছে উজান। তাকে দেখা মাত্র সকলের চোখে মুখে বিষম ছাপ। সবাই তার কাণ্ড দেখে মুখ চেপে হাসতে লাগলো। যে ছেলে যে ছেলে বিয়ে মানবে না বলে এখনো পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেনি, এমনই আসার সময় মুরব্বীদের বকবক শুনতে শুনতে এসেছে, তবুও নতুন বউয়ের সাথে আসেনি। আর সেই ছেলে এখন রুমে ঢোকার আগেই গায়ের জড়ানো শার্ট খুলতেছে। হঠাৎ উজান এসে থমকে দাঁড়ালো তাদের সামনে। চারপাশে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ হিয়ার নাও? তার কণ্ঠে বিরক্তি আর অবাক হওয়া দুটোই মিশেছিল। উজান চোখ বড় বড় করে তাকালো। তার কণ্ঠ বিরক্তি আর অবাক হওয়া দুটোই মিশেছিল। ঠিক তখনই ইফরাত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো, মুখে হাসি ফুটিয়ে বলল, ইস কি কপাল নিয়ে জন্মেছিস তুই। তুই বিয়ে করবি না জেনেও তোকে সে আমেরিকা থেকে টেনে এনে বিয়ে করিয়ে দিল। অথচ আমি বিয়ে করতে চাইতেছি ন্যাংটা কাল থেকে, তবুও আমার কথা কেউ কানে দিচ্ছে না। তা দোষ, ভাবি দেখতে কেমন? প্রথম দেখায় নিশ্চয়ই ভালোবেসে ফেলেছি। উজান চোখ ছোট করে তাকালো, বিরক্তির সুরে বলল, আই হেড লাভ। ভালোবাসা বলে আমার লাইফে কোনো ওয়ার্ড নেই। আর সবাই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? সরো ফ্রম দ্য ডোর, আমি রুমে যাব। তখনই তুবা মুচকি হেসে একটু এগিয়ে এসে বলল, ভাইয়া মানলাম তোমার লাইফে লাভ বলে কোনো ওয়ার্ড নেই, কিন্তু বাসর ঘরে ঢোকার আগে শার্ট খুলতেছো কেন? সাথে সাথে পুরো জায়গাটা হো হো করে হাসির রোল পড়ে গেল। আরিয়ান হেসে হেসে বলতে লাগলো, কেন আবার, যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়, তাই না ভাই? তবে যাই হোক, তুই এখন আমাদের 70,000 টাকা দে। উজান ভ্রু উঁচু করে তাকালো। হোয়াই? রং বাদ দে, বাসর ঘরে যাওয়ার এন্ট্রি ফি হিসেবে 70,000 টাকা না দিলে ঢুকতে দিব না। উজান অবাক হয়ে গেল। সিরিয়াসলি? যে বিয়ে আমি মানি না তার আবার টাকা কিসের? উল্টো তোমরা আমাকে টাকা দাও। ইফরাত সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, দেখছো ভাই, দেখছো তোমার প্রফেসর ভাই কোন লেভেলের কিপটা? বাসর ঘরে যেতে চাই অথচ টাকা দিতে চাই না। ভাবি তুমি তো কিছু বলো। তারপর সে নাক ছিটকে বলল, মোটে 70,000 চেয়েছি, সেটাও ভাগ করলে 10,000 করে পড়বে কিনা সন্দেহ। সামনে ঈদও আছে, গার্লফ্রেন্ডদের শপিং করাতে হবে। মোটে 7টা গার্লফ্রেন্ড আমার। ইরফাতের কথা শুনে মেহের চোখ বড় বড় করে তাকালো। 7টা গার্লফ্রেন্ডের কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। সে অবাক দৃষ্টিতে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। ইরফাত আবার তাকে ধমক দিল, এই মেয়ে কি ভাবছো, টাকা চাও তোমার পিয়ার দুলাভাইয়ের কাছে? মেহের চুপচাপ রইল। সে খুব কম কথা বলে, বিশেষ করে পুরুষ মানুষের সাথে। তার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে, তাই সে আবারও মাথা নিচু করে নিল। ইফরাত আবার চেঁচিয়ে উঠল, এই দোস্ত টাকা দে না। উজান ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করলো। সবাই খুশিতে মুখ চাওয়াচাওয়ি করলো, এই বুঝি টাকা বের হলো। কিন্তু পরক্ষণে সে একটা 5 টাকার কয়েন বের করে ইফরাতের হাতে দিল। আমার মনটা বিশাল, আমি দান খয়রাত খুব ভালোবাসি। তোকে 5 টাকা দান করলাম, এটা নিয়ে গিয়ে সামনের দোকান থেকে একটা চকলেট কিনে খা, তবুও শরীরের এনার্জি ওয়েস্ট করিস না। আর তোমরা ইমিডিয়েটলি আমাকে 70,000 টাকা দাও, না হলে আমি বাসর ঘরে যাব না। ইফরাত থমকে গেল। কি বললি তুই? উজান এক পলক ইফরাতের দিকে তাকিয়ে আবার আরিয়ানের দিকে তাকালো। ভাই টাকা দাও, না হলে আমি ছাদে চলে যাব। আরিয়ান সঙ্গে সঙ্গে কাশতে কাশতে প্রায় মেঝেতে বসে পড়ল। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে তার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাই এসব তুই কি বলছিস? বাসর করবি, টাকা তো তোর দেওয়ার কথা, আর তুই আমার কাছ থেকে চাচ্ছিস? দেবে না তো? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সে পা বাড়ালো। সাথে সাথে ইফরাত আর আরিয়ান দুজনে তার হাত ধরে ফেলল। ভাই এমনভাবে আমাদের সর্বনাশ করিস না। আমি ফকির, আমি মিসকিন, আমার ঘর বাড়ি কিচ্ছু নেই। আমার কাছ থেকে টাকা চাচ্ছিস? আমার ঘর বাড়ি নেই আর তুই আমার কাছ থেকে টাকা চাস? উজান চৌধুরী বারবার কথা রিপিট করে না, টাকা দাও, না হলে আমি যাচ্ছি। এইবার ইফরাত পায়ে কেঁদে ফেলার মতো অবস্থা।
ভাই দ্রুত এই কিপটাকে টাকা দাও, না হলে কাল আমাদের ফাঁসি হবে। অবশেষে আরিয়ান বাধ্য হয়ে টাকা বের করলো। উজান টাকাটা হাতে নিয়ে বাঁকা এক হাসি দিল। তারপর ধীরে ধীরে দরজা দিয়ে এগিয়ে গিয়ে রুমে ঢুকে গেল। রুমের ভিতরে ঢুকতে উজান থমকে গেল। পুরো রুমটা সাজানো রজনীগন্ধা, লাল গোলাপ আর বেলি ফুলে। হালকা সুগন্ধের চারপাশ মোহরই হয়ে আছে। বিছানার চারপাশে ফুলের জার জ্বলছে। মোমবাতির নরম আলোর পুরো পরিবেশটা আরো স্বপ্নময় লাগছে। কিন্তু ওজানের চোখ গিয়ে আটকে রইল বিছানার মাঝখানে। ফুলের সজ্জিত খাটে লাল বেনারসি পরে ছোট্ট করে ঘোমটা টেনে বসে আছে একটা পিচ্ছি মেয়ে, তাসফিয়া মৌ, বিয়ে করা বউ। মেয়েটাকে দেখলেই তার বিরক্তি আরো বেড়ে গেল। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে তার ছিল না। তার উপর এই পুচকি মেয়েটাকে। মাস কয়েক আগেই স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। অবশ্য পড়াশোনার প্রতি মৌয়ের খুব একটা আগ্রহ নেই। মেহের না থাকলে হয়তো কলেজেও যেত না। উজান গভীর শ্বাস ফেলল, তারপর গম্ভীর মুখে সামনে এগিয়ে এলো। হঠাৎ পুরুষ কণ্ঠের শব্দে মৌ কেঁপে উঠল। ঠিক তখনই উজান বর্জ্য কণ্ঠে প্রতিধ্বনি, এই পুচকি মেয়ে, বয়স তো এখনো 18-র নিচে, তাহলে কোন দুঃখে নাচতে নাচতে বিয়ে করে বসলে শুনি। আর শোনো, তোমাকে এই উজান চৌধুরী নিজের ওয়াইফ হিসেবে মানে না। সো আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর এটা আমার রুম। একটা জিনিসও যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে ফেলবো। মাইন্ড ইট। মুয়ের ভেতরে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। ইচ্ছে করছিল এখনই ঘুমটা ফেলে উঠে 2 কথা শুনিয়ে দেই। কিন্তু আজ বাসর রাত বলে দাদি চাচিরা হাজারবার বুঝিয়েছে প্রথম দিন শান্ত থাক, তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলো সে। তবে উজান চৌধুরী নামটা শুনে তার কেমন যেন চেনা চেনা লাগে, মনে হচ্ছে কোথাও শুনেছে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে পড়ছে না তার। ঠিক তখনই দরজার কাছে শব্দ এলো। উজান কেবিনেট থেকে একটা বালিশ বের করে হাতে নিল। তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে উঠল, পুচকি মেয়ের মতো থাকবে। কখনো বউয়ের অধিকার ফলাতে আসবে না। কারণ আমি তোমাকে বউ হিসেবে মানি না। আর এই বিয়েটাকে। কথাটা বলে গট করে রুম থেকে বেরিয়ে গেল সে। দরজা বন্ধ হওয়ার শব্দতে মৌ এক টানে ঘুমটা ফেলে দিল। তারপর বিছানা থেকে দপ করে নেমে কোমরের হাত রেখে ফুঁসতে ফুঁসতে বলল, আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়া বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী, সরি, গর্বিত মনে করবে তা না। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথম তো একটু সমস্যা হচ্ছে কথা বলতে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাই সাপোর্ট করবেন।